রক্তাক্ত সেই হত্যালীলার দিন, অপারেশন সার্চলাইট। এই ফটোগুলো কি চিনতে পারছেন? নামগুলো কি কারো মনের স্মৃতির কোনো অংশে কোনো আওয়াজ কি তুলতে পারছে? গিয়াসউদ্দিন আহমেদ, মোহাম্মদ সাদাত আলী, শারাফত আলী, অদ্বৈপায়ন ভট্টাচার্য, গোবিন্দচন্দ্র দাস, আতাউর রহমান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ফজলুর রহমান খান, ANM মনিরুজ্জামান, উপেন্দ্রনাথ রায়, কার্তিক শীল, কিশোরী মোহন সরকার, জীবন কৃষ্ণ সরকার, এই নামগুলো সম্বন্ধে কোনো রকম ধারণা আছে? বা স্মৃতির কোনো অলিগলিতে এই নামগুলোর কোনো রকম পরিচিতি আছে? না থাকারই কথা। আমাদের সদা আবর্তিত স্মৃতিতে এরকম কত নাম যে স্মৃতির অদূরে চলে গেছে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু যারা হারিয়েছে তাদের মনে থাকার কথা। সেদিন ঢাকা শহরে কারফিউ জারি করা হয়েছিল। তখন রাত 10:30 পৌনে 11টা হবে। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রোকেয়া হল, জহুরুল হলের মধ্যে পড়াশোনা, আলোচনা, কবিতা, গান চলছে। একদল চিন্তাশীল, দেশকে ভাষা দাসত্বের কবল থেকে মুক্ত করার কারিগর, অর্থনৈতিক ও সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করার অঙ্গীকারবদ্ধ প্রগতিশীল ছাত্র শিক্ষকরা নিজেদের মধ্যেই ব্যস্ত ছিলেন সেদিন। অনেকে আবার শোয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু কারো ধারণা ছিল না যে শয়তানেরা একদল রক্তপিপাসু নরপিশাচের বেশে একটা নরযজ্ঞের পথে অটোমেটিক রাইফেল, মেশিনগান, গ্রেনেড, বোমা নিয়ে ট্যাঙ্কে চড়ে এগিয়ে আসছে। মানব সভ্যতার সব থেকে কলঙ্কিত অধ্যায়ের মধ্যে সব থেকে উচ্চতম জায়গায় সেই দিনটা কালো অক্ষরে লেখা থাকবে। 25শে মার্চ 1971 সাল, রাত 11টা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খানের পরিকল্পনায় লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান তার পেটুয়া আর্মি অফিসারদের সঙ্গে ঢাকার রাস্তায় গণহত্যায় নেমে পড়ে। 18 নম্বর পাঞ্জাব, 22 নম্বর বালুচ, 32 নম্বর পাঞ্জাব রেজিমেন্ট, তার সাথে আরও কিছু রেজিমেন্ট নিয়ে রাস্তায় পাগল কুকুরের মতো ঘুরতে থাকে। রাত 11:30 নাগাদ পাকিস্তান আর্মির ইউনিট নাম্বার 41 পূর্ব দিক থেকে, ইউনিট নাম্বার 88 দক্ষিণ দিক থেকে আর ইউনিট নাম্বার 26 উত্তর দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফেলে। আর শুরু হয় মানব সভ্যতার সব থেকে কলঙ্কিত অধ্যায়, অপারেশন সার্চলাইট। কোনো কিছু বোঝার আগেই শিক্ষকদের নিধন শুরু করা হয়। অধ্যাপক ফজলুর রহমান ও তার নিকট আত্মীয় থেকে শুরু করে একে একে অদ্বৈপায়ন ভট্টাচার্য, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, শারাফত আলী এবং আরও অগণিত শিক্ষকদের ঠান্ডা মাথায় গুলি করে কুপিয়ে হত্যা করা হয়। চারিদিকে হাহাকার আর গুলির শব্দ। এরপর একে একে জগন্নাথ হল, রোকেয়া হল, জহুরুল হলে ঢুকে ঢুকে সমস্ত নিরীহ নিরস্ত্র ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা করা হয়। দেহ থেকে হাত পা বিচ্ছিন্ন করে নেওয়া হয়। ছাত্রছাত্রীদের হোস্টেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যারা বাঁচার জন্য বেরিয়ে আসে তাদেরকে গুলি করে মারা হয়। জগন্নাথ হলের অধিকাংশ ছাত্রদের নৃশংসভাবে হত্যা করা হয়। সারা রাতই ধ্বংসলীলা চলে। আনুমানিক 800 থেকে 1000 ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কয়েক ঘন্টার ব্যবধানে নির্বিচারে মেরে ফেলা হয়। ছাত্রছাত্রীদের দিয়ে কবর খুঁড়িয়ে তাদেরকেই গুলি করে সেই কবরেই চাপা দেওয়া হয়। এই পাশবিকতা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, আশেপাশের শিক্ষক আবাসন, রেল লাইনের ধারে থাকা বস্তির মানুষেরাও রেহাই পাননি। ঢাকা সহ আশেপাশের শহরগুলিতে 25শে মার্চ থেকে 26শে মার্চের মধ্যে 40,000 মানুষকে হত্যা করে পাক বাহিনী। 1971 মার্চ থেকে ডিসেম্বর অবধি পাক সেনা, জামাত, আল-বাদার ইত্যাদি গোষ্ঠী 30 থেকে 40 লক্ষ বাংলাভাষীদের নির্মমভাবে হত্যা করে বলে বিভিন্ন ঐতিহাসিক ডকুমেন্টে লিপিবদ্ধ করা আছে। 1972 সালে ইন্টারন্যাশনাল কমিশনার অফ জুরিস্টের এডিটর নেল ম্যাকডারমাটের রিপোর্ট অনুযায়ী 30 থেকে 40 লক্ষ মৃত মানুষের মধ্যে হিন্দু জনসংখ্যায় বেশি ছিল। তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের জমি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেই অত্যাচার জেনেভা কনভেনশন আর 1948-এর জেনোসাইড কনভেনশনের পরিপন্থী ছিল। 26শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়, আর সেখান থেকেই তিনি রেডিওতে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। সেই দিন থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হল 26শে মার্চ। সেই দিন থেকে নিধন ও হত্যালীলা আরও বেড়ে যায়।
1 কোটি উদ্বাস্তু মানুষদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার ইত্যাদি অঞ্চলে আশ্রয় দেওয়া হয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা তখন 4,33 লক্ষ। তবুও প্রায় 90 লক্ষ উদ্বাস্তুদের জায়গা দেওয়া হয়। এই নির্লজ্জ মেরুদণ্ডহীন পাক সেনা আর তাদের সহযোগীরা যে কতটা কাপুরুষ সেটা প্রমাণ হয়ে গেছে বারবার, যখন তারা নিরীহ নিরস্ত্র ছাত্রছাত্রী, শিক্ষক, অসংখ্য হিন্দুদের মারার জন্য ট্যাঙ্ক নিয়ে ঘোরে। এমন অবস্থায় যখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর চিফ অফ আর্মি স্টাফ স্যাম মানেকশ ফিল্ডে নামেন, তখন ডিসেম্বর 3 তারিখ থেকে ডিসেম্বর 16 তারিখের মধ্যে খেলা শেষ করে দেওয়া হয়। পাকিস্তানের নাপাক সেনা আর নাপাক সহযোগীদের চুন চুন করে মারা হয়। করাচি নৌবন্দর গুঁড়িয়ে দেওয়া হয়। বঙ্গোপসাগরে পিএনএস গাজীকে ডুবিয়ে দেওয়া হয়। সেই সময় পাকিস্তান থেকে ভুট্টো ইউনাইটেড নেশনসে গিয়ে কান্নাকাটি শুরু করে দেন। সেই সময় আমেরিকার নিউক্লিয়ার অস্ত্র সমেত 7ম নৌবহর পাঠিয়ে দেয় বঙ্গোপসাগরে। তার সঙ্গে যোগ দেয় ব্রিটেনের নৌবহর। কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার সাবমেরিন সমেত ইন্ডিয়ান ওশান স্কোয়াড্রনকে পাঠিয়ে দেয় আমেরিকা আর ব্রিটেনের মোকাবিলায়। তারপর 16 ডিসেম্বর 1971-এ নাপাক সেনার মোড়ল নিয়াজি সমেত 93,000 পাকিস্তানের সেনা ভয়ে ইন্ডিয়ান আর্মির কাছে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা সর্ববৃহৎ আত্মসমর্পণ। You make any attempt at a conditional surrender? No, sir. The question is either we live or we die. Your air force has been destroyed. You are surrounded on all sides. And if you don't surrender, you will be killed unmercifully. ইন্ডিয়ান আর্মি চাইলে এদের একজনকে মশা মাছির মতো মেরে দিত, কিন্তু সেটা করা হয়নি। কারণ ইন্ডিয়ান আর্মির থিম হচ্ছে, ইট ইজ গডস ডিউটি to forgive the enemies, but it's our duty to arrange the meeting. মানে শত্রুদের ক্ষমা করা ঈশ্বরের কর্তব্য, কিন্তু দুজনের মিটিং করানো আমাদের দায়িত্ব। ইন্ডিয়ান আর্মির সেই ধৈর্য আর অনুশাসনের জন্য এত পাপ করা সত্ত্বেও ওরা বেঁচে গেল। আজ সেই ছাত্রছাত্রী, শিক্ষক, অসংখ্য সাধারণ বাংলাভাষীদের বলিদানের প্রতি সম্পূর্ণ মর্যাদা রেখে তাদের স্মরণ করি, আর এই কামনা ও প্রার্থনা করি তাদের বলিদান যেন বৃথা না যায়, আর আমাদের গর্বের বাংলা ভাষা যেন নব উচ্চতায় প্রতিষ্ঠিত হয়।